আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। বাংলা টেক অফিসিয়াল পেজে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান জীবনের জন্য পানি এবং অনুশীলনী প্রশ্নোত্তর চলো আমরা দেখে নিই। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ১. পানিচক্র কী? উত্তর: যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাকে পানিচক্র বলে। কিছু বানান ভুল হয়েছে, তা তোমরা অবশ্যই মনে কিছু করবে না। ২. পানি দূষণের প্রতিরোধের ৩টি উদাহরণ লিখো। উত্তর: পানি দূষণের প্রতিরোধের ৩টি উদাহরণ নিম্নরূপ। ১. কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে। ২. রান্নাঘরের নিষ্কাশন নালায় ও টয়লেটে রাসায়নিক বর্জ্য এবং তেল না ফেলে। ৩. সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা এবং হ্রদ কিংবা নদীতে ভাসমান ময়লা আবর্জনা কুড়িয়ে আমরা পানি দূষণ রোধ করতে পারি। অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার 4টি উপায় লেখো। উত্তর: অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার 4টি উপায় নিম্নরূপ। ক. ছাঁকন, খ. থিতানো, গ. ফুটানো, ঘ. রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ। ৪. বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়, কিন্তু কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। ওই পানি কোথায় যায়? উত্তর: বৃষ্টির পর মাটিতে জমা পানি কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে যায়। এই পানি মূলত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে। কিছু অংশ সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে যায়, বায়ুতে ফিরে যায়। পানির 3টি অবস্থা কি কি? উত্তর: পানির 3টি অবস্থা হলো কঠিন, তরল ও বায়বীয়। বর্ণনামূলক প্রশ্ন: বরফসহ পানির গ্লাসের বাইরের অংশ কেন ভিজে যায় তা ব্যাখ্যা করো। উত্তর: বরফসহ পানির গ্লাসের বাইরের অংশ বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জমা হয় বলে সে অংশ ভিজে যায়। ঘনীভবন বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বাষ্পীভূত পানি তাপ হারিয়ে তরল পানিতে পরিণত হয়। বরফসহ পানির গ্লাসের বাইরের অংশ স্বাভাবিকভাবেই ঠান্ডা হয়। বায়ু যখন ওই ঠান্ডা গ্লাসের সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বিন্দু বিন্দু পানিতে পরিণত হয়, ফলে গ্লাসের বাইরের অংশ ভিজে যায়। এই প্রক্রিয়াকে নিচের সমীকরণের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা যায়। এটা কিন্তু বইয়ে আছে, এটা তোমরা কিন্তু পড়ে নিতে পারবে। এবং ঠান্ডা বানানটা ভুল হয়েছে, অবশ্যই তোমরা কিছু মনে করবে না, ওটা ঠিক করে নিবে। পানিচক্র ব্যাখ্যা করো। উত্তর: যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র। এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থান পরিবর্তন ঘটছে। সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। বাষ্পীভূত পানি ওপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে। এই মেঘের পানি কণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আমরা ভূপৃষ্ঠে ফিরে আসে। শীতপ্রধান দেশে তুষারও মেঘ থেকেই পৃথিবীতে পড়ে। বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে। মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে। নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে যায়। পানির চক্রের পুরো প্রক্রিয়াটি নিচের চিত্রের সাহায্যে প্রকাশ করা যায়। চিত্রটি কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, অবশ্যই তোমরা সেটা ফলো করতে পারো। জীবের জন্য পানি কেন প্রয়োজন? উত্তর: পানি ছাড়া জীব বাঁচতে পারে না। উদ্ভিদের দেহের প্রায় 90% পানি। উদ্ভিদ খাদ্য তৈরিতেও পানি ব্যবহার করে। মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশে পরিবহনের জন্য উদ্ভিদের পানি প্রয়োজন। বেঁচে থাকার জন্য প্রাণীদেরও পানি প্রয়োজন। মানবদেহে 60 থেকে 70% পানি। অধিকাংশ প্রাণী পানি পান না করে অল্প কিছুদিন বেঁচে থাকতে পারে। আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন সেই পানি খাদ্য পরিপাকে সাহায্য করে। পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য পানি প্রয়োজন। পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। ৪. বাতাসে পানি আছে তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? উত্তর: বায়ুতে যে সবসময় কিছু পানি জলীয় বাষ্প অবস্থায় থাকে তা নিচের পরীক্ষা দ্বারা প্রমাণ করা যায়। একটি কাচের গ্লাসে কয়েক টুকরো বরফ নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া গেল। গ্লাসের বাইরের গায়ে ফোঁটা ফোঁটা পানি জমেছে। গ্লাসের ভেতর থেকে পানি অবশ্যই বাইরে আসতে পারে না, তাই গ্লাসের বাইরের ফোঁটা ফোঁটা পানি গ্লাসের বরফ থেকে আসেনি। বরফের ঠান্ডার কারণে গ্লাসটি ঠান্ডা হয়েছে, আর সেই ঠান্ডার সংস্পর্শে বায়ুর জলীয় বাষ্প পানিকণায় পরিণত হয়ে গ্লাসের গায়ে জমেছে। এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে বায়ুতে সবসময় জলীয় বাষ্প তথা পানি থাকে। এখানে ঠান্ডা বানান আমার ভুল হয়েছে, অবশ্যই কেউ কিছু মনে করবে না, আমি চেষ্টা করব ঠিক করে দেওয়ার।
পুকুরের পানি থেকে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি? উত্তর: পুকুরের পানিকে ফুটিয়ে অথবা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদ পানিতে পরিণত করা যায়। প্রথমে এই পানিকে ছাঁকন বা থিতানোর মাধ্যমে পরিষ্কার করে নিতে হয়। নিচে প্রক্রিয়াগুলোর ব্যাখ্যা করা হলো। ছাঁকন: পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হলো ছাঁকন। থিতানো: একটি কলসি বা পাত্রে পুকুরের পানি নিয়ে রেখে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায় তলানি জমেছে, ওপরের অংশের পানি পরিষ্কার হয়েছে। পানিতে থাকা ময়লা যেমন বালি, কাদা ইত্যাদি সরানোর এই প্রক্রিয়াই হলো থিতানো। ফুটানো: পানি জীবাণুমুক্ত করার একটি ভালো উপায় হলো ফুটানো। জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য 20 মিনিটের বেশি সময় ধরে পানি ফুটাতে হবে। রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ: এক্ষেত্রে ফিটকিরি, ব্লিচিং পাউডার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি পরিমাণ মতো মিশিয়ে আমরা পানি নিরাপদ করতে পারি। 6. ঠান্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির শিশির কি একই রকম? উত্তর: রাতে ঘাস, গাছপালা ইত্যাদির ওপর যে বিন্দু বিন্দু পানি জমে থাকে তাকেই শিশির বলে। বায়ু যখন ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটা হিসেবে জমা হয়। কাচের গ্লাসে বরফের টুকরো রাখলে গ্লাসটি ঠান্ডা হয়ে যায়। বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে শীতল ও ঘনীভূত হয়ে পানির কণায় পরিণত হয় এবং গ্লাসের বাইরে তা বিন্দু বিন্দু পানি হিসেবে জমা থাকে। গ্লাসের বাইরে গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির একই রকম, কারণ উভয়ে মূল গঠন উপাদান পানি। বাতাসের জলীয় বাষ্প, গ্লাসের গায়ে লেগে থাকা পানি ও শিশির পানির বিভিন্ন রূপ ছাড়া কিছুই নয়। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।